উৎসবের ভোটে আমরা পুরো জেলার সচিত্র বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। এই মুহূর্তে আমাদের বিভাগীয় যে স্টুডিওগুলো আছে সেখান থেকে আমাদের সাথে অতিথিরা যুক্ত হবেন। এই মুহূর্তে চট্টগ্রাম থেকে যুক্ত হবেন ডক্টর মঞ্জুরুল কিবরিয়া এবং সেই সাথে সিলেট থেকে যুক্ত হবেন মানবাধিকার কর্মী লক্ষ্মীকান্ত সিংহ। আমরা শুরুতেই সিলেটে যেতে চাই। লক্ষ্মীকান্ত সিংহ, নিশ্চয়ই তিনি আমাদের সাথে আছেন। লক্ষ্মীকান্ত সিংহ, জি জি আছি, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আপনাকে স্বাগত আমাদের উৎসবের ভোট আয়োজনে। আপনার কাছে যে প্রশ্ন রাখতে চাই, সিলেট রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা। আমরা জানি একটা সেখানে পলিটিক্যাল বিউটিও আছে। আপনি মানবাধিকার নিয়ে কাজ করছেন, কি মনে হচ্ছে 18 দিনের প্রচারণা শেষ হলো, নানান প্রতিশ্রুতি দিয়েছে রাজনৈতিক নেতাকর্মীরা, জানি না কথার কাছে কতটুকু মিল থাকবে। 12 তারিখ হয়তো জনরায়ে প্রতিফলিত হবে কারা জনপ্রতিনিধি হচ্ছেন, যারা হবেন তাদের প্রতি আপনাদের কি প্রত্যাশা? মানুষের অধিকার নিয়ে আপনি কাজ করেন, সেই অধিকার কি আদৌ প্রতিষ্ঠিত হবে, প্রতিফলিত হবে, কি মনে করছেন? ধন্যবাদ এবং ডিবিসি শ্রোতা দর্শকদের শুভেচ্ছা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে বিষয়টা দেখলাম, আমরা নিজেরাও একটা মানবাধিকার কর্মী হিসেবে আমরা বিভিন্ন তৃণমূল পর্যায়ে বিভিন্ন জনসাধারণের সাথে আমরা কথা বলছি। বিশেষ করে আমরা এখানকার ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী, চা শ্রমিক, পাত্র, মণিপুরী, এই সমস্ত জনগোষ্ঠীদের নিয়ে কাজ করছি। এখানে যে বিষয়টা লক্ষ্য করা যাচ্ছে, আমরা প্রতিবেদনে যেমনটা আমরা দেখেছি যে আমাদের সবচেয়ে ধূম্রজাল যেটা সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের হাঁ ভূত এবং না ভূত। এই না ভূত এবং হাঁ ভূতে কী কী বিষয়গুলো অন্তর্ভুক্ত, না ভূতের জন্য কী কী বিষয়গুলো অন্তর্ভুক্ত, এই বিষয়গুলো কিন্তু সাধারণ জনগণ কিন্তু খুব একটা সচেতন না, এ বিষয়ে তাদের স্পষ্ট কোনো ধারণা নেই। তো সুতরাং এবং আমাদের যে বৃহৎ রাজনৈতিক যে দলগুলো প্রচারণা চালাচ্ছেন, তারা তাদের নিজেদের রাজনৈতিক দলের নিজ নিজ মার্কা বা প্রতীক নিয়ে সবচেয়ে বেশি তাদের প্রচারণা চালাচ্ছেন। কিন্তু যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, এই প্রতীকগুলোর পাশাপাশি তাদের যে নিজ দলের প্রতি ভোটারদের আকর্ষণ করার পাশাপাশি হাঁ ভূত এবং না ভূতে কী কী বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো আমার মনে হয় যে আরও একটু পরিষ্কার করা খুবই দরকার। এই কারণে ভোটারদের মধ্যে এখন যথেষ্ট একটা ধূম্রজাল সৃষ্টি হচ্ছে তাদের নিজেদের মধ্যে, বিশেষ করে হাঁ ভূতের বিষয়টা। আরেকটা বিষয় হচ্ছে যে যেটা লক্ষণীয় এবং অনেকের সাথে আলোচনা করে যেটা জানলাম, অনেকে কিন্তু ভয় পাচ্ছেন যে আসলে নির্বাচনের দিন ভোট কেন্দ্রগুলোতে সত্যি সত্যি ভোটারদের সুরক্ষা কতটুকু থাকবে, এই বিষয়টা নিয়ে অনেকে সন্দেহ। আবার কেউ কেউ বলছেন যে নির্বাচন পরবর্তী কোনো ধরনের সহিংসতা হয় কিনা, এই বিষয়ে অনেকে আশঙ্কিত আছেন। এই হচ্ছে মোটামুটি একটা তো আমরা এই বিষয়গুলো নিয়েই আমরা কাজ করছি। বিশেষ করে আমার মনে হয় যে রিফান্ড গণভোটের বিষয়ে আরও একটু প্রচারণা থাকলে পরে সাধারণ জনগণ আছে যারা তাদেরকে সিদ্ধান্ত নিতে খুবই সহায়ক হতো, যে বিষয়টা এখন আমরা মোটামুটি আমরা অনুপস্থিত দেখতে পাচ্ছি। তো যাই হোক, আমরা আশা করব সাধারণ জনগণ হিসেবে, একজন মানবাধিকার কর্মী হিসেবে, যে বর্তমান যে প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষা করে বাহিনী, তারা যাতে নিশ্চিত করে প্রত্যেকটা ভোটার যাতে তাদের নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। আপনি থাকুন আমাদের সাথে, আপনার কাছে আমরা আরো বেশ কিছু প্রশ্ন আপনাদের কাছে আছে। চা শ্রমিকদের কথা নিয়ে আসছেন, সেই প্রসঙ্গে আপনার কাছে আমাদের কিছু প্রশ্ন থাকবে। তবে তার আগে আমাদের আরেকজন অতিথি আছেন চট্টগ্রামে বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মঞ্জুরুল কিবরিয়া, তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনাকে স্বাগত উৎসবের ভোটে অধ্যাপক মঞ্জুরুল কিবরিয়া। আপনার কাছে যে প্রশ্নটি আমি শুরুতেই রাখতে চাই সেটি হচ্ছে, চট্টগ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জেলা এবং বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়, আপনার ইউনিভার্সিটি কিন্তু দক্ষিণ চট্টগ্রামে, সেখানে বেশ কিছু ঝুঁকিপূর্ণ কেন্দ্র আছে। সব কিছু মিলিয়ে কেমন মনে হচ্ছে নির্বাচনী পরিবেশ সেখানে? অনেক ধন্যবাদ। নির্বাচনী পরিবেশ যদি আমি বলতে যাই, আসলে এটা বাংলাদেশের জন্য, আমাদের জন্য একটা অত্যন্ত প্রত্যাশিত একটা সময়। কারণ দীর্ঘদিন ধরে আমরা যারা এই স্বাধীনতার পরবর্তী প্রজন্ম অথবা স্বাধীনতার প্রজন্ম, আমরা 91-এর ভোটটা দেখেছিলাম, 91 এবং 95-এর ভোট দেখেছিলাম। এরপরে আসলে 2001-এর পরে আমরা যেভাবে ভোট দিয়েছিলাম, এর পরবর্তী প্রজন্ম কিন্তু আর সেভাবে ভোট দিতে পারেনি। অর্থাৎ আমাদের প্রায় এখন 18 থেকে প্রায় 37 বছর যাদের বয়স, ওইরকম একটা এজ গ্রুপ, তারা কিন্তু টোটালি ভোট দিতে পারেনি। তো স্বাভাবিকভাবেই একটা বিশাল একটা গ্যাপ, বিশাল একটা প্রজন্ম যখন ভোটের বাইরে ছিল, এই আমাদের যেই বর্তমান যে ইলেকশন 12 তারিখের যে নির্বাচন, সংসদ নির্বাচন, এটা আসলে তাদের জন্য অত্যন্ত প্রত্যাশিত এবং খুবই উৎসবমুখের একটা বিষয়। হ্যাঁ, এবং জাতি হিসেবে আমাদের বাংলাদেশের জন্য এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়।
এই জুলাই বিপ্লবের পরে যে পট পরিবর্তন হয়েছে, যে পরিবর্তনের আশা নিয়ে সমগ্র যুব সমাজ, তরুণ, শিক্ষার্থী সবাই যে ঝাঁপিয়ে পড়েছিল, স্বাভাবিকভাবেই এই পরিবর্তনের রিফ্লেকশনটা কিন্তু আমরা এই নির্বাচনের মধ্যে দেখতে পাবো। এবং এটা আমি যতটুকু দেখেছি একজন শিক্ষাবিদ হিসেবে, এটা পুরো আমাদের পুরো চট্টগ্রাম উত্তর, আমার বাড়ি উত্তর চট্টগ্রামে এবং আমার বর্তমান পেশা দক্ষিণ চট্টগ্রামে, তো সুতরাং আমি দুদিকেই দেখেছি খুব উৎসবমুখর একটা পরিবেশ বিরাজ করছে। এবং সেই উৎসবমুখর পরিবেশটা আসলে নির্ভর করবে এটার একটা সম্মিলিত প্রচেষ্টার উপর। এখানে আইনশৃঙ্খলা বাহিনী আছে, সরকার আছে, নির্বাচন কমিশন আছে এবং যারা অংশগ্রহণকারী দল আছে তাদেরও একটা ভূমিকা রয়েছে। এখানে সবার যদি আন্তরিকতা থাকে, সবার যদি সক্রিয়তা থাকে, সবার যদি এই যে জুলাই সনদের প্রতি যদি সবার কমিটমেন্ট থাকে, তাহলে আমি আশা করি তাই এটা একটা উৎসবমুখের একটা ভোট হবে এবং আমি সেটাই প্রত্যাশা করি। সেখানেও আপনার শিক্ষার্থীদের দেখার সুযোগ হয়েছে। এখন আপনি দক্ষিণ চট্টগ্রামের সবচেয়ে বড় বেসরকারি বিশ্ববিদ্যালয়, সেখানেও শিক্ষার্থীদের দেখার সুযোগ হচ্ছে। তাদের চোখে আসলে নির্বাচনটা কেমন সেই বিষয়ে আমরা জানবো। তবে তার আগে রাজধানী থেকে আমাদের যে সংসদ ভবন স্টুডিও আছে, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী মজুমদার জুয়েল, তিনি আমাদের সাথে এখন যুক্ত হবেন। জুয়েল, আপনি সংসদ ভবন স্টুডিও আছেন, সেখান থেকে জানাবেন কেমন দেখছেন সবকিছু মিলিয়ে নির্বাচনের পরিবেশ, সবকিছু মিলিয়ে আপনার পর্যবেক্ষণ কি এই নির্বাচন নিয়ে? হিমাদ্রি, আপনাকে ধন্যবাদ। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন উৎসবের ভোটে আপনাদের সংসদ ভবনের সামনে থেকে স্বাগত জানাচ্ছি। আমি মজুমদার জুয়েল। আমার পিছনে সংসদ ভবন, মানে এই সংসদেই আসার জন্যে আর মাত্র একদিন পরে ভোটে লড়বেন বাংলাদেশের অন্তত 2000-এর বেশি, 2034 জন প্রার্থী। তাদের মধ্যে থাকা যারা নির্বাচিত হবেন তারা এই সংসদে এসে পরবর্তী 5 বছরের জন্য আমাদের জন্য, দেশের জন্য, দেশের মানুষের জন্য আইন প্রণয়ন করবেন এবং তারা সামনে যে দলটি সবচেয়ে বেশি আসনে জিতবেন, তারা ক্ষমতা সরকার গঠন করবেন, তারা আগামী 5 বছর দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। এই নির্বাচনী আবহে সারা দেশ, সারা বাংলাদেশ এখন উৎসবে মেতেছে। আমরাও এই উৎসবে সামিল হয়েছে ডিবিসি নিউজের পক্ষ থেকে। আমরা এই সংসদ ভবনের সামনে থেকে আছি। আগামী 12ই ফেব্রুয়ারি যে ভোটটি হতে যাচ্ছে সেটি শুধুমাত্র জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে না, এর সঙ্গে গণভোটও হচ্ছে। আপনারা জানেন গণভোটে যে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে সেটি বাস্তবায়িত হবে কিনা সেটি নিয়ে আগামী 12 তারিখে একই সঙ্গে বাংলাদেশের সাধারণ মানুষ, বাংলাদেশের প্রায় 13 কোটি ভোটার ভোট দেবেন, হ্যাঁ বা না, পাশাপাশি তাদের সংসদ সদস্য নির্বাচন করবেন। সেই নির্বাচন উপলক্ষে আমরা আছি আপনাদের সঙ্গে। আমরা সংসদ ভবনের বাইরে থেকে আপনাদেরকে স্বাগত জানাই আবারও। আমাদের সঙ্গে এই মুহূর্তে অতিথি হিসেবে এখান থেকে যুক্ত হচ্ছেন দৈনিক সমকালের সিনিয়র সহকারী সম্পাদক সাইফুর রহমান তপন। সাইফুর রহমান তপনকে আমি আমন্ত্রণ জানাচ্ছি এখানে কথা বলার জন্য। আমরা তার কাছ থেকে কিছু বিশ্লেষণ জানবো। সাইফুর রহমান তপন, আপনাকে স্বাগত জানাই, আমাদেরকে সময় দিয়েছেন এখানে। সংসদ নির্বাচন মানে একটা বলা হচ্ছে যে গত মোটামুটি 2014-এর পর থেকে এখন পর্যন্ত যে ভোটগুলো হলো সেগুলো কোনো ভোট ছিল না। আগামী পরশুদিন যে ভোটটা হচ্ছে সেটি একটা উৎসবমুখর ভোট হতে যাচ্ছে, মানুষ অংশগ্রহণ করতে যাচ্ছে। আপনি সার্বিক যে প্রস্তুতি দেখছেন নির্বাচন কমিশন থেকে শুরু করে সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন লাগছে সাংবাদিক হিসেবে? ধন্যবাদ আপনাকে। এখন মানে এখানে আমরা এতদিন পর্যন্ত ধরুন 22শে জানুয়ারি আনুষ্ঠানিক প্রচার শুরু হয় নির্বাচনের, এমনকি তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচনী তৎপরতা শুরু হয়েছে। সেটা বাস্তবে আমরা যেটা দেখেছি সেটা। কিন্তু সত্যি বলতে কি যে নির্বাচন কমিশনের যে তৎপরতা, নির্বাচন কমিশনের যে কঠিন নজরদারিতে এই পুরো বিষয়টা পরিচালিত হওয়ার কথা, এই জায়গায় অনেক ঘাটতি আমরা লক্ষ্য করেছি। সেটা প্রথমত আপনি যদি আসেন যে এই যাদের মনোনয়ন কনফার্ম করা হলো নির্বাচন কমিশন থেকে, সেখানে এখনও অনেক অভিযোগ আছে, ঋণ খেলাপি, তারপর দ্বৈত নাগরিকত্ব ইত্যাদি বিষয় পরস্পর দলের পক্ষ থেকে সে অভিযোগ আছে। তারপরে নির্বাচনের যে আচরণবিধি ভঙ্গ করার ক্ষেত্রেও অনেক অভিযোগ আছে। আজকে আমি দেখলাম যে এখানে একটা দৈনিক রিপোর্ট করেছে, সেটা হলো সেখানে সুজনের যিনি বদিউল মজুমদার এবং টিআইবির যে ইফতেখারুজ্জামান, দুজনই খুব কঠিন ভাষায় নির্বাচন কমিশনকে তারা আক্রমণ করেছেন। যে ধরুন প্রথমে আমি ধানমন্ডিতে থাকি, 8টার মধ্যে মাইক বন্ধ হয়ে যাওয়ার কথা, কিন্তু ওখানে 10টা পর্যন্ত মাইক চলে। সেটা 2টার আগে মাইক শুরু হওয়ার কথা না, কিন্তু আপনি 1টা 12:30টার সময় মাইক এখানে পাবেন। তারপরেও আমি এই বিষয়গুলো বলছি এই জন্য যে আমাদের সবচেয়ে
ক্রুশিয়াল সময়টা হলো এই যে 12 তারিখ, সবচেয়ে ক্রুশিয়াল সময় 12 তারিখ। 12 তারিখ যদি ভালো হয়, অর্থাৎ মানুষ যদি নির্বিঘ্নে ভোট দিতে পারে এবং মানুষ যদি ভরসা পায়, তাহলেই নির্বাচন কমিশন এখানে সফল হবে এবং পাস মার্ক পাবে বলে আমি মনে করি। কিন্তু আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, আপনি তো বলেছেন মাইকের কথা, আপনি কালারফুল ব্যানার টানানোর কথা না। হ্যাঁ, আমরা নিশ্চয়ই। কিন্তু রাস্তায় রাস্তায় দেখছি, আমরা যেখানে দাঁড়িয়ে আছি এর সামনেও অনেক রঙিন, কিন্তু একটাও খুলতে আমরা দেখিনি। কিন্তু না, না, না। নির্বাচন কমিশন কি করছে? নির্বাচন কমিশন এই ক্ষেত্রে ধরুন এক ধরনের তারা হলো, আপনি খেয়াল করবেন, আমি একটা প্রসঙ্গক্রমে একটা রেফারেন্স দিই আপনাকে। এই যে অ্যাডমিনিস্ট্রেশন থেকে মাঠ প্রশাসনে যে সার্কুলারটা পাঠানো হয়েছে, সেটা মিডিয়াতে এসছে, সেটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। সেখানে নিরপেক্ষতার কথা যে ভাষায় বলা হয়েছে, মনে হচ্ছে যেন আইনশৃঙ্খলা বাহিনী তারা মূর্তির মতো দাঁড়িয়ে থাকবে। অর্থাৎ ধরুন জামাতে ইসলামের একজন কোনো একটা নিয়ম ভঙ্গ করছে, তিনি কিন্তু সেখানে কি করবে? তিনি যদি তাকে ধরতে যান, আইন ভঙ্গের কারণে তাকে শাস্তি দিতে যান, তাহলে তিনি হয়তো অন্য দলের পক্ষাবলম্বন করার জন্য দায়ী হতে পারেন। এই ভয়ে তিনি দাঁড়াবেন। আবার বিএনপির ক্ষেত্রেও একই ঘটনা ঘটতে পারে। এইরকম একটা পরিস্থিতি যদি বজায় থাকে, নির্বাচন কমিশন মনে হচ্ছে যে গায়ে কাদা লাগাতে চাচ্ছে না। সেটা আপনি কিন্তু যদি সঠিক কাজটা করতে যান, একটা কথা আছে, সব জাতি সব মানুষই মানে, যে যিনি কাজ করেন তার ভুল হয়, যিনি কাজ করেন না তার ভুল হয় না। ফলে সেই ক্ষেত্রে আপনি যদি ভালো কাজ করতে যান, আপনি সমালোচনার মুখে পড়তেই হবে আপনাকে, কিন্তু কাজটা ভালো হবে। আর আপনি যদি সমালোচনার ঊর্ধ্বে থাকতে চান, তাহলে দেখা যাবে ন্যায্য কাজটাও আপনি করবেন না। আমার কাছে মনে হচ্ছে নির্বাচন কমিশন অনেকাংশেই এই ধরনের মানসিকতার দ্বারা আক্রান্ত। কিন্তু সেটা কি মানে আগে যে নির্বাচন কমিশনগুলো ছিল তাদের থেকে কোনো রকম পার্থক্য মনে হয় আপনার কাছে? না, ইনফ্যাক্ট আমি খুব বেশি পার্থক্য খুঁজে পাচ্ছি না। কারণ সবাই বলে যে, আমি জানি সংবিধানে, আপনি জানেন ভালো করে, সংবিধানে কিন্তু নির্বাচন কমিশনকে এক অর্থে প্রায় অ্যাবসলিউট ক্ষমতা দেওয়া হয়েছে, স্বাধীনতা দেওয়া হয়েছে, এবং সরকারকে বলা হয়েছে নির্বাচন কমিশন যা চাইবে প্রত্যেকটা ক্ষেত্রে সহযোগিতা করতে হবে। আপনার মনে আছে 11 সালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ইলেকশন নিয়ে, এই যে সেনাবাহিনী ডিপ্লয়মেন্ট নিয়ে তৎকালীন মানে প্রশাসনের সাথে, নির্বাহী বিভাগের সাথে ইলেকশন কমিশনের একটা ঠান্ডা লড়াই হয়েছিল। শেষ পর্যন্ত নির্বাহী বিভাগ কিন্তু বাধ্য হয়েছিল, সেনাবাহিনী না দিলেও র্যাবের এত পরিমাণ বাড়াতে হয়েছিল যে সন্ত্রাসের আশঙ্কা করা হয়েছিল, সেই সন্ত্রাস কিন্তু সেখানে ঘটে নাই সেটা। ফলে নির্বাহী বিভাগকে ইলেকশন পিরিয়ডে, ইলেকশনের সময়ে নির্বাচন কমিশনের অধীনে থাকতে হয়। পোস্টিংয়ের ক্ষেত্রে, রিক্রুটমেন্টের ক্ষেত্রে, এমনকি প্রমোশনের ক্ষেত্রেও নির্বাচন কমিশনের সায় ছাড়া, অ্যাপ্রুভাল ছাড়া প্রশাসন কোনো সিদ্ধান্ত নিতে পারে না। অথচ তার আগে প্রমোশন হয়েছে, তার আগে আপনি দেখেছেন আমাদের সমকালেই এই নিয়ে রিপোর্ট হয়েছে, প্রশাসন রীতিমতো 2 ভাগ হয়ে গেছে, কেউ জামাতের পক্ষে, কেউ বিএনপির পক্ষে। দুটি কমিটি গঠন করা হয়েছে। দুটি কমিটি গঠন করা হয়েছে সেটা। এবং গতকাল থেকে আমি সোশ্যাল মিডিয়া একটা দেখছি যে ডিসি জেলার, এই 64 জেলার ডিসিদের একটা ক্যাটাগরি করা হয়েছে রাজনৈতিকভাবে। বলা হচ্ছে 32 জন জামাতের, 12 জন বিএনপির। মানে আমি জানি না এটা সত্য কিনা, কিন্তু যদি সত্য হয়ে থাকে তাহলে নির্বাচন কমিশন কিন্তু এর দায় এড়াতে পারবে না। তাহলে এই যে প্রশাসনের মধ্যে যে ভাগটা দেখা গেল, তাতে কি সুষ্ঠু নির্বাচন করা সম্ভব? মানে ভোটের মাঠে কোনো রকম ইঞ্জিনিয়ারিং, কারণ দুইটা দলই বলছে, একটা দল বলছে পেছন দিয়ে ঢোকার চেষ্টা করছে, আরেকটা দল বলছে যে ছিনতাই করার চেষ্টা করছে। মনে হয় আমি যেটা দেখছি, মানে ইতিবাচক যেটা দেখছি, আমি গতকালকে, আপনি নাজিম কামরান চৌধুরী সাহেবকে নিশ্চয়ই চেনেন, 2001-এর ইলেকশন উনি প্রেডিক্ট করেছিলেন, ফলে উনি খুব বিখ্যাত মানুষ। ওনার একটা বক্তব্য আমি দেখছিলাম, উনি বলছিলেন যে মানে সহিংসতা হচ্ছে না। বলছে কেন হচ্ছে না? বলছে আমি তো আসলে মানে ইনভলভমেন্ট দেখতে পাচ্ছি না। মানে কম্পিটিশনটা, প্রতিদ্বন্দ্বিতা যখন সমানে সমানে হয়, তখন যে ধরনের টেনশন তৈরি হয়, আমি তো সেই টেনশন দেখছি না। ওনার প্রেডিকশন হলো বিএনপি এতই অ্যাবসলিউট মানে একটা প্রভাব বা জনসংখ্যা বা সমর্থনের বিচারে যেটা তারা এনজয় করছে, সেখানে অন্য দলের পক্ষে ওই জায়গায় এটে ওঠা কঠিন। সেটা আমার কাছেও মনে হচ্ছে। যেটা ধরুন জামাতে ইসলাম নিয়ে অনেকেই কথা বলছে, জামাতে ইসলাম
হঠাৎ করে রাইজ করেছে ইত্যাদি ইত্যাদি। এটা সত্য জামায়াত ইসলামের ভোটের পার্সেন্টেজ কিছুটা বেড়ে বাড়ারই কথা, কারণ একই ক্যাম্পের ভোটার তারা, বা তারা এন্টি আওয়ামী লীগ ভোটার হিসেবে তারা একই ক্যাম্পে অবস্থান করে, সেই হিসেবে ভোটাররা এদিক সেদিক হবেই। কিন্তু আপনার ইলেকশনের ক্ষেত্রে যে ভোট সেন্টার নিয়ন্ত্রণে রাখা, এটাও কিন্তু নিয়ন্ত্রণে রাখে, কিন্তু প্রার্থীরা কিন্তু আপনি দেখবেন যে পরোক্ষভাবে হলেও নিয়ন্ত্রণে রাখে। এই নিয়ন্ত্রণে রাখার মধ্যে কিন্তু আমি দেখছি না যে জামাতে ইসলাম মানে সিংহভাগ জায়গায় কিন্তু এটু উঠবে না এই জায়গায়। জি, একদম পরিষ্কার। সাইফুর রহমান তপন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দিয়েছেন আজকে। আমরা কথা বলছিলাম দৈনিক সমকালের সিনিয়র সহকারী সম্পাদক সাইফুর রহমান তপনের সঙ্গে। তিনি বলছিলেন সার্বিক পরিস্থিতি নিয়ে, এবং তিনি জানাচ্ছিলেন যে এই নির্বাচন যেটা হচ্ছে, এই নির্বাচনে আসলে নির্বাচন কমিশনের তার বিশ্লেষণ, নির্বাচন কমিশন সেই রকম অ্যাক্টিভ তিনি দেখতে পাচ্ছেন না। এবং আমরাও বিভিন্ন জায়গায় দেখেছি যে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ নিয়ে যাচ্ছে, বিএনপি যাচ্ছে, জামাত যাচ্ছে, বিভিন্ন সংগঠন যাচ্ছে। খুব প্রম্পট অ্যাকশন, খুব তাড়াতাড়ি যে অ্যাকশন নেওয়া, ব্যবস্থা নেওয়া, সেটিও খুব একটা দেখা যাচ্ছে না। সে কারণে হয়তো সবার মধ্যে এক ধরনের শঙ্কা রয়ে গেছে যে এই নির্বাচনটা আসলে কতটুকু সুষ্ঠু হতে যাচ্ছে, বা নির্বাচন কমিশন কতটুকু সুষ্ঠু করতে পারবে, সেটি নিয়ে এক ধরনের সন্দেহ দুটি বড় দলের তো আছেই, সাধারণ মানুষের মধ্যেও আছে। তারপর আমরা আশা করি 12 তারিখে নির্বাচন হচ্ছে, 12 তারিখে উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে, কোনো রকম সংঘাত হবে না, কোনো একটি প্রাণও যেন না যায়। কারণ আজকে পর্যন্ত, এখন পর্যন্ত 17 জনের প্রাণ গেছে তাফসিল ঘোষণার পর থেকে। 237টি সংঘাতের ঘটনা ঘটেছে, যদিও নির্বাচন কমিশন বলছে নির্বাচন কেন্দ্রিক রাজনৈতিক সংঘর্ষ ঘটেছে, 5 জন মারা গেছে। এই ছিল আমার কাছে হিমাদ্রি। অবশ্যই পরবর্তী সময়ে আপনি যদি যুক্ত করেন আরও তথ্য আপনার কাছে দেবো। নিশ্চয়ই জুয়েল, আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে এই মুহূর্তে, আমরা এর আগে চট্টগ্রাম স্টুডিওতে যুক্ত করেছিলাম, বরিশাল সিলেট স্টুডিওতে কোথায় যুক্ত হয়েছিলেন। এই মুহূর্তে বরিশাল স্টুডিও থেকে আমাদের সাথে যুক্ত হবেন উন্মেষ রায়, শিক্ষাবিদ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের। উন্মেষ রায়, আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের উৎসবের ভোটে। আমরা আপনার সাথে বিস্তারিত আলোচনা করব, তবে তার আগে আমাদের একটা ছোট্ট বিরতি আছে, বিরতিতে যেতে হবে। দর্শক, উৎসবের ভোটে মুহূর্তে আমরা একটা নিচে বিরতির সঙ্গে থাকুন, আমরা ফিরছি একটু পরে। আবারও স্বাগত উৎসবের ভোটে। দর্শক, বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যুক্ত আছেন শিক্ষক উন্মেষ রায়। উন্মেষ রায়, আপনার কাছে প্রথমে যে প্রশ্নটি রাখতে চাই, এবার যে 12,71,00,000 ভোটার আছে, তাদের মধ্যে 25% হচ্ছে তরুণ ভোটার, যাদের অধিকাংশ হচ্ছে শিক্ষার্থী। সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চোখে কেমন দেখছেন এবারের নির্বাচন, এবারের ভোটের উৎসব, কি মনে হচ্ছে আপনার? শিক্ষার্থীদের মধ্যে অনেকেই এবার প্রথম ভোট দেবে, এজন্য তাদের মধ্যে একটা উৎসাহ উন্মাদনা আছে। এই কারণে তারা চায় যারা সৎ, যোগ্য এবং মানুষের জন্য পাশে দাঁড়াবে, যারা দুর্নীতি কিংবা চাঁদাবাজি কিংবা যারা ধর্মকে নিয়ে রাজনীতি করে না, এমন মানুষদেরকে তারা বাছাই করতে চাচ্ছেন। এবং সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচন, শিক্ষার্থীদের যে নির্বাচন, সেক্ষেত্রে একটা প্রভাব তাদের মধ্যে থাকতে পারে। কিন্তু সবচেয়ে বড় বিষয় একটা উৎসাহ আছে। কিন্তু আমরা যদি ভোটের দিন, আমরা এখনো পর্যন্ত বিশ্বাস করতে চাই বা বিশ্বাস আমরা করি যে আইন শৃঙ্খলার পরিস্থিতি ভালো আছে, কিন্তু ভোটের দিন যদি আইন শৃঙ্খলার অবস্থা ভালো না থাকে, তাহলে তরুণরা আবার পূর্বের ভোটের মতন সেই জায়গাগুলোতে চলে যাবে, তখন তাদের ভোট দেওয়ার যে আগ্রহের জায়গাটা, সেটা ভাটা পড়তে পারে। অর্থাৎ আইন শৃঙ্খলাটা নিয়ে আপনি শঙ্কা প্রকাশ করছেন। নিশ্চয়ই আমরাও সেটি চাই যে আসলে সুন্দরভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তারা তৎপর থাকুক, কোনো বিঘ্ন না ঘটুক। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা একটু সিলেটে যেতে চাই। লক্ষ্মীকান্ত সিংহ, আপনি তখন যেটি বলছিলেন, সিলেট মানে কিন্তু চা শ্রমিকদের একটা বিশাল ভোট ব্যাংক আছে, তাদের ভোটে কিন্তু অনেক জনপ্রতিনিধি নির্বাচিত হয়, কিন্তু তাদের অধিকার কতটা নিশ্চিত হবে আগামী নির্বাচনে, কি মনে হচ্ছে আপনার? দেখেন, আমাদের সিলেট মৌলভীবাজার, বিশেষ করে আমাদের সিলেট বিভাগের মৌলভীবাজার এবং সিলেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। চা শ্রমিক ভোটারদের যে তাদের যে ভোট, ওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যারা নির্বাচিত হয়ে আসে তারা যদি এই চা শ্রমিকদের ভোটগুলো যদি তারা নিশ্চিত করতে পারে, তাহলে অনেকটা নিশ্চিত হয় তাদের ভোটে সেখানে জয়ী হওয়া।
তো কিন্তু আমরা দেখলাম, বিশেষ করে আমরা চা শ্রমিকদের সাথে আমরা কথা বলছি, যেহেতু আমরা ওদের সাথে কাজ করছি, ওরা সামান্য কিছু হতাশ এই কারণেই যে এইবারের সকল রাজনৈতিক দল যারা নির্বাচনে অংশগ্রহণ করছে তাদের নির্বাচনী ইশতেহারে চা শ্রমিকদের নিয়ে সুনির্দিষ্ট কোনো ধরনের কিন্তু তাদের বক্তব্য নেই সেভাবে, যে তাদের বিশেষ করে তাদের মজুরি নিয়ে, তাদের দীর্ঘদিন তাদের অসন্তুষ্টি, এই বিষয়গুলো নিয়ে কিন্তু খুব একটা স্পষ্ট তাদের নির্বাচনী ইশতেহারে নেই। তারপরেও চা শ্রমিক রা অবশ্যই তারা ভোটাধিকার প্রয়োগের জন্য তারা উন্মুখ হয়ে আছে, কিন্তু একটাই শর্ত, তারাও একটা আতঙ্কের মধ্যে আছে যে সত্যি সত্যি ভোট কেন্দ্রে তারা নির্বিঘ্নে এখানে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কিনা। তো আমার মনে হয় যে নির্বাচন কমিশন এবং স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা যদি নিরাপত্তা যদি নিশ্চিত করতে পারে এবং বর্তমানে যে ধরনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে তাতে এই চা শ্রমিকরা যদি নিজেদেরকে যদি খুবই নিরাপদ বোধ মনে করেন, তাহলে আমার মনে হয় যে তাদের উপস্থিতি অবশ্যই লক্ষ্য করার মতো থাকবে। তো এখন বিষয়টা হচ্ছে যে এটা নির্ভর করছে হচ্ছে পুরোপুরি আমাদের স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলো শেষ পর্যন্ত সেটা কতটা টিকে থাকে বা কতটা কি হয়, আমরা চাইবো আসলে সুষ্ঠু পরিবেশে ভোটটা হোক, সবাই তাদের অধিকারটা ফিরে পাক। নিশ্চয়ই ধন্যবাদ আপনাকে লক্ষ্মীকান্ত সিংহ। আমাদের সাথে আছেন ডক্টর মঞ্জুরুল কিবরি। আপনার কাছে এবার যে প্রশ্নটি রাখতে চাই, আপনি যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিজিট্রাস বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ চট্টগ্রামের অন্যতম বড় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রচুর শিক্ষার্থী আছে সেখানে, এবং এবার কিন্তু সেখানে হয়তো বা অনেক নতুন ভোটার আছে। আসলে দক্ষিণ চট্টগ্রামের শিক্ষা প্রসারে কি মনে হচ্ছে সেখানকার জনপ্রতিনিধি যারা নির্বাচিত হতে পারে বা যারা ভোটে দাঁড়িয়েছে তারা কতটুকু ভূমিকা রাখবে, আর নতুন যারা ভোটার আছে তাদের মধ্যে এই ভোটের উৎসবটা কতটা প্রতিফলিত হতে পারে বলে মনে হচ্ছে আপনার কাছে? হ্যাঁ, আপনি যথার্থই বলেছেন। আমাদের নতুন প্রজন্ম যারা নতুন ভোটার, অর্থাৎ আমি যেটা এই আবার বলছি 18 থেকে 37 বছরের মধ্যে যারা, ওরা সবাই নতুন ভোটার। এটা যদি সংখ্যা হিসাব করি প্রায় 5.5 কোটি। এই 5.5 কোটি ভোটারের পুরো বাংলাদেশে, তবে এটা রেশিও অনুযায়ী দক্ষিণ চট্টগ্রামে একই অবস্থা, এবং তাদের কিন্তু অত্যন্ত প্রত্যাশা অনেক বেশি এই ইলেকশন নিয়ে, বিশেষ করে ছাত্র সমাজের, শিক্ষার্থীদের যে প্রত্যাশা, তাদের যে প্রত্যাশাগুলোর একদম আমি যদি পয়েন্ট আকারে বলি, প্রথম প্রত্যাশা তাদের হচ্ছে জুলাই সনদের বাস্তবায়ন, 1 নাম্বার। 2 নম্বর হচ্ছে তারা চায় ট্রান্সপারেন্সি, অর্থাৎ যে কোনো কিছুতে তারা স্বচ্ছতা চায়, এটা প্রশাসনিক লেভেলে হোক, যে কোনো কিছু পর্যায়ে লেভেলে হোক। আর হচ্ছে কর্মসংস্থান তাদের অন্যতম দাবি, এবং জুলাই আন্দোলন হয়েছিল কিন্তু একটা বৈষম্য, কর্মসংস্থানের ক্ষেত্রে বৈষম্যের কারণেই জুলাই আন্দোলন তৈরি হয়েছিল। বিগত প্রায় 17 বছর অনেকেই চাকরি পাচ্ছিল না বিভিন্ন কোটার কারণেই। এই জন্য তাদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে, ক্ষোভ থেকে কিন্তু আন্দোলনটা তৈরি হয়েছে। এবং একই প্রত্যাশা তারা এই যারা নতুনভাবে নির্বাচিত হয়ে আসতে যাচ্ছেন তাদের প্রতি কিন্তু তারা এই বিষয়টা কিন্তু খুবই প্রাধান্য। তারা কোন প্রার্থী তাদের কমিটমেন্টের মধ্যে, তাদের নির্বাচনী যেই ওয়াদাগুলো আছে এর মধ্যে কর্মসংস্থানের গুরুত্ব কতটুকু দিচ্ছে, এই বিষয়টা তারা খুব সুস্পষ্ট চায়। তারা নতুন প্রজন্ম চায়, তারা প্রত্যেকটা কিছুতে প্রশাসনিক লেভেল থেকে শুরু করে ট্রান্সপারেন্সি, তারপর শিক্ষার ক্ষেত্রে উন্নয়ন। তারা শিক্ষার ক্ষেত্রে আগে যে একটা বৈষম্য ছিল বা বিভিন্ন রকমের কোটা ছিল, তারা শিক্ষার ক্ষেত্রে উন্নয়ন চায়। আরেকটা বিষয় শিক্ষার্থীর অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকে, সেটা হচ্ছে ক্লাইমেট বা পরিবেশগত বিষয়গুলো। হ্যাঁ, পরিবেশটা আসলে দিকটা খুবই গুরুত্বপূর্ণ। জানি না আসলে সেটি কতটুকু ঠিক হবে। আমরা আশা প্রকাশ করি আপনার সাথে ক্লাইমেট চেঞ্জের বিষয়টা নিশ্চয়ই তারা মাথায় রাখবে জনপ্রতিনিধি যারা আসবে। ডক্টর মঞ্জুরুল কিবরি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আবারও স্বাগত উৎসবের ভোটে। দর্শক, এই মুহূর্তে আমরা যুক্ত হচ্ছি আবারও সংসদ ভবন স্টুডিওতে। সেখানে আছেন আমাদের সহকর্মী মজুমদার জুয়েল, আমরা তার সাথে যুক্ত হব। মজুমদার জুয়েল, আপনার কাছে বিরতির আগে আপনি যেমনটি বলছিলেন, আপনার সাথে অতিথি ছিল, তখন তিনি যেমনটি বলছিল বেশ কিছু নির্বাচনী সংখ্যা তুলে ধরেছিল, এবং নানা দিক থেকে কিন্তু এবারে নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপি, জামায়াত, একসময় জোট সঙ্গী, তারাই এখন মাঠে প্রধান প্রতিদ্বন্দ্বী। সব কিছু মিলিয়ে কি মনে হচ্ছে আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে, বেশ কিছু নির্বাচন আপনি কভার করেছেন, সেই অভিজ্ঞতার আলোকে এই নির্বাচনটাকে আপনি কীভাবে বিশ্লেষণ করবেন? এই
নির্বাচনটাকে বিশ্লেষণ ঠিক সেভাবে যদি করি আমি যদি করি আমার সাংবাদিকতার অভিজ্ঞতা থেকে, এটি অবশ্যই একটা উৎসবমুখর নির্বাচন হতে যাচ্ছে, এটা মানে নো ডাউটলি। কিন্তু যে মানুষের মধ্যে বা কিছু কিছু মানুষের মধ্যে একটা প্রশ্ন আছে যে ইনক্লুসিভ হচ্ছে কিনা নির্বাচন, এক ধরনের প্রশ্ন আছে, বিতর্ক আছে। কিন্তু যেহেতু একটি রাজনৈতিক দল এবার নিষিদ্ধ, কার্যক্রম নিষিদ্ধ, সেখানে তাদেরকে নিয়ে নির্বাচন করার কোনো সুযোগ নেই, এটিও বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে। এটি আসলে সত্যি কথা, কারণ যে গণ অভ্যুত্থানের মাধ্যমে 24-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি দল তাদের ক্ষমতাচ্যুত হলো, তাদের প্রধানমন্ত্রী চলে যেতে বাধ্য হলো, তাদেরকে আবার এই গণ অভ্যুত্থান পরবর্তী মাত্র 1.5 থেকে কাছে 18 মাসের মধ্যে আবারও ভোটে সুযোগ দেওয়াটা, এটাও এক ধরনের প্রশ্নবিদ্ধ হতো যদি কিন্তু তাদের সুযোগটা দেওয়া হতো। ভোটাররাও কিন্তু মাঠে আছে, সেক্ষেত্রে তাদের ভোটাররাও কিন্তু একটা ফ্যাক্ট তৈরি করেছে ভোটের মাঠে, যেটা নিয়ে আসলে জামায়াত বিএনপির মধ্যে বেশ ভোট নিয়ে তাদের মধ্যে বেশ বাদানুবাদ চলছে। তা অবশ্যই তাদের ভোটার যেহেতু 30 থেকে 35% ভোটার বলা হয়, তাদের ভোটারটা তো একটা ফ্যাক্টর অবশ্যই। তাদেরকে তাদের বিএনপি এবং জামায়াত তাদের নিজের পক্ষে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, তাদের সাথে কথা বলার চেষ্টা করা হচ্ছে, সেই ভোটটা যাতে তারা পায় সেই চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমার কাছে মনে হয় যেহেতু দলীয়ভাবে একেবারে যারা খুব কোর দলকে সমর্থন করে, দলের কর্মী সমর্থক, তারা ভোট দিতে যাবে না। তারপরেও এখান থেকে যারা ফ্লোটিং ভোটার, মানে যারা ভোট কেন্দ্রিকে সিদ্ধান্ত নেয় কাকে ভোট দেবে, তারা কিন্তু যাবে বলে আমার কাছে মনে হয়। কারণ অনেক দিন ধরে আপনি খেয়াল করে দেখবেন 14, 18, 24 ভোট দিতে যায়নি। ভোটের টার্নওভার মানে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যাই দেখানো হোক না, এটি 7 থেকে 10%-এর বেশি হয়েছে বলে আমাদের কাছে মনে হয় না, অন্তত দৃশ্যত তাই মনে হয়। এর আগে 2008-এ যে পরিমাণ ভোট টার্নওভার হয়েছিল সেই তুলনায়, তার মানে মানুষ ভোট দিতে যায়নি, কারণ মানুষের কাছে একটা ধারণাই ছিল যে কারা পাশ করবে সবাই জানে, সো ভোট দিতে যাবে কেন, এই কারণে অনেকের মধ্যে এই অনীহাটা ছিল। এবার বিশেষত তরুণ ভোটার, 4 কোটির বেশি তরুণ ভোটার যারা এই প্রথমবারের মতো ভোট দেবে, প্রথমবার ভোটার হয়েছে, তারা কিন্তু একটা ফ্যাক্টর, তারা যাবে। তাদের মধ্যে জেনজিরা আছে বিশাল একটা সংখ্যা, এবং তারা এবার কিন্তু একটা ফ্যাক্টর হিসেবে দাঁড়া যাবে। সো তারা যখন ভোট দিতে যাবে, তারা তাদের নেতা নির্বাচন করতে যাবে, তো উৎসবটা হবে। আর বাংলাদেশের যে প্রেক্ষাপট, তাতে 299 আসনে ভোট হচ্ছে তো, এবং 2034 জনের মতো প্রার্থী এবার ভোট করছে, 13 কোটির মতো ভোটার। মানুষের অংশগ্রহণ অনুযায়ী কিন্তু সেরকম সংঘাত আমার কাছে মনে হয় না খুব বেশি সংঘাত হয়েছে, কারণ বলা হচ্ছে 237টি সংঘাত হয়েছে, 17 জন মারা গেছে। তো সেটি সংখ্যার দিক থেকে খুব বড় না, যদিও আমরা অবশ্যই আশা করি না একটি সংঘাত হোক, একটি মানুষেরও প্রাণ যাক, তারপরেও এটি একটি বিষয়। আর পাশাপাশি আমি একটু যদি ইনক্লুসিভনেসের কথা আসি, জাতির উদ্দেশ্যে ভাষণের কথা আসি, সেই জায়গাটা আমি কথা বলতে চাই। আমাদের সঙ্গে এর আগে অতিথি হিসেবে ছিলেন দৈনিক সমকালের সিনিয়র সহকারী সচিব, সহকারী সম্পাদক সাইফুর রহমান তপন, তিনি আমাদের সঙ্গে এখনও আছেন। তার কাছ থেকে একটু জানার চেষ্টা করি আসলে এই বিষয়টাকে কী হবে। সাইফুর রহমান তপন, আপনাকে আরেক দফা স্বাগত, আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে আছেন। আমি যে প্রসঙ্গটি আমি হিমাদ্রিকে বলার চেষ্টা করছিলাম, যে এইবার জাতির উদ্দেশ্যে ভাষণ হলো 3 দিন অনেকগুলো দলের, এখানে একটি বিষয় আমি একটু মার্ক করতে চাই, সেটি হচ্ছে 198টা আসনে ভোট করছে এবার জাতীয় পার্টি। তাদেরকে বলা হচ্ছে অবশ্যই ফ্যাসিস্টের সহযোগী, যাই বলা হোক, তারা কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করছে, তাদের কাউকে কিন্তু ভাষণ দেওয়ার সুযোগটা দেওয়া হয় না। তো ইনক্লুসিভনেসের কথা যদি আমি বলি, ঠিক আছে, আওয়ামী লীগ নিষিদ্ধ কার্যক্রম তারা পারবে না, কিন্তু জাতীয় পার্টিতে অংশ নিচ্ছে, তাদেরকেও কেন ভাষণ দেওয়ার সুযোগ দেওয়া হলো না? আপনার বিশ্লেষণ কি? না, নিশ্চয়ই এগুলো তো মানে অবশ্যই প্রশ্ন, এগুলো অবশ্যই প্রশ্ন। এবং আমি এর আগের স্লটে যেই প্রশ্নগুলো বললাম, এগুলোর সাথে এইটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেখানে, যে আপনি যদি উৎসবমুখর নির্বাচন করতে চান, ধরুন জাতীয় পার্টি, এটা ঠিক, জাতীয় পার্টি গত 15-16 বছরে আওয়ামী লীগের সহযোগী হিসেবে তারা নিজেদেরকে অনেক ডাউনগ্রেড করেছে। তাদের যে ইমেজ ছিল, ধরুন 91-এর ইলেকশনে তারা 35টা সিট পেয়েছিল, সেটা তাদের নেতা জেলখানায় ছিল, এবং গণ অভ্যুত্থানটা হয়েছিল তাদের বিরুদ্ধে হয়েছিল। আমরা তখন ছাত্র কর্মী, আমরা রাজনৈতিক কর্মী, আমরা তখন তাদেরকে যাতে ইলেকশন করতে না দেওয়া হয় সেই দাবি আমরা জানাতাম। কিন্তু জাস্টিস শাহাবুদ্দিন সাহেব অত্যন্ত ন্যায়পরায়ণ মানুষ ছিলেন, তিনি এগুলোর প্রতি কান দেন নাই। সেই দলটি ধরুন যে ছিল তাকে বলা হতো এক ধরনের ম্যাচ মেকার বলা হতো, অর্থাৎ দুই পক্ষের মধ্যে ব্যালেন্স অফ পাওয়ার তৈরি করার একটা শক্তি ছিল জাতীয় পার্টি। সে নিজেকে ডাউনগ্রেড করতে করতে আজকে এই জায়গায় নিয়ে এসেছে। কিন্তু তারপরও কিন্তু
তার সাপোর্ট একেবারে নেই আপনি সেটা বলতে পারেন না। একটা অনুকূল পরিস্থিতিতে ৫ থেকে ৬% মানুষ তাকে সমর্থন করার কথা। রংপুর অঞ্চলে তার একটা ভালো ইমেজ তার আছে, কিন্তু সেই দলটাকে আপনি প্রথমত নমিনেশন তার বাতিল করে দিবেন, একটা প্রচণ্ড শঙ্কার মধ্যে তারা ছিল। তারপরে তাকে আপনি তাকে এখানে আসতে দিলেন না, ভাষণে অংশগ্রহণ করতে দিলেন না, অথচ 4টা মেজর পার্টির একটা পার্টি জাতীয় পার্টি। তাহলে এটা তো অবশ্যই একটা বড় প্রশ্ন যে ওই দলের ভোটাররা যারা আছে বা ওই দলের প্রার্থীরাও তারা কতটুকু তাদের নিজেদের যে মোরাল, উৎসাহ, উদ্দীপনা সেটা কতটুকু ধরে রাখতে পারবে। ফলে আপনি ইলেকশনটাকে একটু স্কুইজ করে ফেলছেন, একটা নির্দিষ্ট গণ্ডিতে স্কুইজ করে ফেলছেন। এখানে আমি এর আগে বলেছি যে এখানে ধরুন বিএনপি এবং জামাত তারা কিন্তু একই ক্যাটাগরির ভোটারদের মানে ক্যাম্প, সেটা জাতীয় পার্টি হলে একটু ভিন্নতা হয়তো আসতো সেটা, কিন্তু সেটার সুযোগ এখানে আমরা দেখছি। শুধু তাই না, সিপিবিরও কিন্তু প্রার্থী আছে, তাদের কাউকেও কিন্তু বক্তব্য দিতে হয়, বক্তব্য রেখেছিল। এছাড়া অন্যান্য যে যেমন একটা বিতর্ক তৈরি হয়েছে, যেমন নাহিদ ইসলাম বক্তব্য রেখেছেন, খেলাফত মজলিসের আমির বক্তব্য রেখেছেন, তারা তো একটা ঐক্য করেছেন। ঐক্য করলে বড় প্রশ্ন। আমি বলি আপনাকে, আমি অদ্ভুত একটা 30টা সিটের একটা পার্টি, সে 30টা সিটে অংশগ্রহণ করছে, সেটা আরও হয়তো ছিটেফাটা কয়েকটা সিট থাকতে পারে। সে কিভাবে বলতে পারে যে আমরা সরকার গঠন করলে এই করব সেই করব? মানে তার তো এখানে বিরোধী দল হওয়ারই ক্ষমতা নেই, বা খেলাফত মজলিস তার তো সেই ক্ষমতা নেই, ইভেন সিপিবিরও সেই ক্ষমতা নেই, তারা এই পরিমাণে প্রার্থী তারা দেয় নাই সেটা। ফলে এগুলো হলো কি, এগুলো হলো এক ধরনের পিক অ্যান্ড চুজ যে পদ্ধতির কথা আমরা জানি, ওইটার মধ্যেই নির্বাচন কমিশন থেকে গেছে। এবং মুখ চাওয়াচাই, অমুক বেজার হতে পারে, তমক খুশি হতে পারে, এই জিনিসটা কিন্তু নির্বাচন কমিশনের মধ্যে কাজ করছে, শুরু থেকেই কাজ করছে। ফলে এখানেও কিন্তু এই জিনিসটা দেখা যাচ্ছে সেটা। আমি যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিং কথায় আসি, আমি এর আগেও প্রশ্ন করেছিলাম আপনাকে যে জামায়াতে ইসলামী এবং বিএনপি দুই দলের দুই শীর্ষ নেতাই বলছে যে একটা ইঞ্জিনিয়ারিংয়ের পরিকল্পনা চলছে। পাশাপাশি বিএনপি পক্ষ থেকে বলা হচ্ছে পোস্টাল ব্যালটিং নিয়ে এক ধরনের অভিযোগ করা হয়েছে। পাশাপাশি এই যে ভোটার পরিবর্তন, এক আসন থেকে আরেক আসন, বলা হচ্ছে 7 লাখ 7.5 লাখের মতো, আসলে এই সংখ্যাটা আরও বেশি বিএনপি পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এই ব্যাপারে কিন্তু কোনো রকম উদ্যোগ, কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়। এটা ভয়ঙ্কর, এটা কিন্তু একটা ভয়ঙ্কর বিষয়। যে আমি পত্রিকাতে এসছে এই সমস্ত খবর, বিএনপি অভিযোগ করেছে বারবার যে ওই ভোটারের একটা হোল্ডিংয়ে ভোটার হলো 30 থেকে 34 জন। ঢাকা শহরে এটা তো কল্পনা করা যায় না, কারণ ঢাকা শহরে আপনি যৌথ ফ্যামিলি আপনি পাবেনই না। পুরনো ঢাকায় 2-1টা এরকম পাওয়া যেতে পারে, যৌথ ফ্যামিলি এখানে নাই, সব নিউক্লিয়ার ফ্যামিলি এখানে। এই ধরনের একটা সামাজিক ব্যবস্থার মধ্যে আপনি একটা হোল্ডিংয়ের অ্যাগেনস্টে 30 থেকে 34টা ভোটার, এবং অনেক ভোটারের নাকি হোল্ডিং নাম্বার নেই, অর্থাৎ তার কোনো ঠিকানা নেই, কিন্তু তাকে ট্রান্সফার করার সুযোগ দেওয়া হয়েছে। ফলে এটা তো পরিষ্কার একটা মানে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মানে আশঙ্কা এখানে থেকে যায় সেটা। পাশাপাশি বিএনপির পক্ষ থেকে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান কালকে আমাদের অনুষ্ঠানে বলেছেন, একদম ব্যাখ্যা দিয়ে বলেছেন, পোস্টাল ব্যালটে যেভাবে ছাপা হয়েছে, যেখানে ধানের শীষ রাখা হয়েছে, উপরের লাইনে যাদের রাখা হয়েছে, এটি করা যেত যদি আগে থেকে ভাবা হতো। এখন নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে আয় হায় আমরা তো জানতামই না। অবাক কাণ্ড না? তাহলে কি হবে? আসলে এটাই বাস্তবতা। আমি ইলেকশন কমিশনকে ধরুন, আমি এর আগের স্লটে যেটা বলছিলাম যে ইলেকশন কমিশনকে মানে একেবারেই হলো ওই যে নিরপেক্ষ থাকতে হবে, নিরপেক্ষ মানে নির্বিরোধ, মানে আমি কোনো বিরোধিতার মুখে পড়তে চাই না, আমি কোনো কাদা গায়ে কোনো কাদা মাখতে চাই না, অতএব আমি সাধু, আমি বসে থাকলাম সেটা। এই ধরনের ভাবমূর্তি নির্বাচন কমিশন মানে গড়ে তুলতে চায় বড়জোর। আমি তাদেরকে বলছি না তারা পক্ষপাত করছে, আমি বলছি না তারা দুর্নীতিগ্রস্ত ইত্যাদি ইত্যাদি, কিন্তু এইটার কারণেই এটার আউটকাম হিসেবে আমরা যেটা দেখতে পারি অনেক অনিয়ম এখানে ঘটেছে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং আশঙ্কা, ইভেন আপনি ধরুন যে ভোট কেন্দ্র কি দখল হবে না? আমি মনে করি ভোট কেন্দ্র কেউই প্রত্যাশা করে না ভোট কেন্দ্র দখল হোক, কিন্তু সেই সংখ্যা তো থাকে। অন্তত পক্ষে ধরুন বিএনপির যে 70টার বেশি বিদ্রোহী ক্যান্ডিডেট আছে, তারা কিন্তু সমান ক্ষমতাবান, তারা ধানের শীষের চেয়ে কম শক্তিশালী না, এবং তাদের অনেকে বেরিয়ে আসবে,
অনেকে ইলেকশনে বেরিয়ে আসবে, সেটা সবাই বলছে সেটা। ফলে ওই জায়গায় কিন্তু সংঘাতের একটা আশঙ্কা থাকে, এবং জামাতে ইসলাম কিছু আসন টার্গেট করেছে। ধরুন এই যে মাইগ্রেট করেছে, ভোটার যে তারা মাইগ্রেট করেছে একটা সুনির্দিষ্ট লক্ষ্য থেকে, তারা এটা করেছে, তাহলে ওই লক্ষ্য থেকে কি তারা বিরত থাকবে? লক্ষ্য অর্জন থেকে বিরত থাকবে? তারা কি যে কোনো উপায়ে জেতার চেষ্টা করবে না? তখন নির্বাচন কমিশন কি ভূমিকা রাখবে, সেটা এটা একটা বড় প্রশ্ন। আমরা অপেক্ষায় থাকলাম, দেখি আর একটা দিন আছে তারা কি ব্যবস্থা নেয়। আপনাকে আবারও ধন্যবাদ জানাই সাইফুর রহমান তপন আমাদেরকে সময় দেওয়ার জন্য। সাইফুর রহমান তপন সমকালের দৈনিক সমকালের সিনিয়র সহকারী সম্পাদক আমাদের সঙ্গে ছিলেন। তার মাধ্যমে তার কাছ থেকে একটা বিশ্লেষণ তো পাওয়া গেল। তারপর আমরা আশা করি যে নির্বাচন কমিশন এখন পর্যন্ত যে ভূমিকা রেখেছে, বিএনপির পক্ষ থেকে যে বারবার অভিযোগ করা হয়েছে, আমাদেরকে বলা হয়েছে যে সেই অভিযোগগুলোর কোনো সমাধান তারা দিতে পারেনি। তারপরেও আমরা চাই এটা ভালো, সুষ্ঠু, সুন্দর নির্বাচন হোক। নির্বাচনে সাধারণ মানুষের ভোটে যেই নির্বাচিত হয়ে আসুক তাকেই আমরা সংসদে দেখতে চাই। সেরকম একটি সুন্দর বাংলাদেশ আমরা দেখতে চাই। নিশ্চয়ই প্রত্যাশা আপনার সাথে যারা ভোটার আছে তাদের। আপনি থাকুন আমাদের সাথে, আমরা একটু রাজশাহী স্টুডিওতে যেতে চাই। সেখানে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন রোজেটি নাজনীন, রাজশাহী হিউম্যান চেম্বার অ্যান্ড কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি। আপনাকে স্বাগত আমাদের উৎসবের ভোট আয়োজনে। আর যে প্রশ্নটি আপনার কাছে রাখতে চাই সেটি হচ্ছে, এবারে নির্বাচন আসলে মানে নারীর ক্ষমতায়ন বিষয়টি এত আলোচিত হয়েছে, নারীর ভোট নিয়ে এত আলোচিত হয়েছে, এবং জামায়াত ইসলামী তার নারী ভোটারদেরকে কাছে টানার জন্য তারা নানা প্রত্যাশার প্রতিশ্রুতি দিয়েছে, বিএনপিও দিয়েছে। সব কিছু মিলিয়ে একজন নারী উদ্যোক্তা হিসেবে, উইমেন চেম্বারের সভাপতি হিসেবে কি মনে হচ্ছে আগামী নির্বাচনের মাধ্যমে নারীদের যে ক্ষমতায়নের বিষয়টি কতটা প্রতিফলিত হতে পারে বলে মনে করছেন আপনি? ধন্যবাদ ডিবিসি কলাকৌশলীকে আজকের এই ভোটের উৎসবের এই আয়োজনে। আজকের যে প্রশ্নটা আমার কাছে করা হলো, আমি প্রথমেই বলতে চাই যে আসলে নারীরা অনেক ক্ষমতার অধীন হয়েও এখনও তারা পরাধীন রয়েছে। বিশেষ করে এই ভোটের ক্ষেত্রে আমি বলবো যে এখনও আমাদের অনেক নারীরা তাদের স্বামীদের কথায়, সন্তানের কথায়, ভাইয়ের কথায় ভোট দেন। এই ভোটের যদি তারা নিজস্ব স্বাধীন না হতে পারে তাহলে এই ভোটের কোনো যৌক্তিকতা থাকে না। তো আপনারা যে ক্ষমতায়নের কথা বলছেন, সেই ক্ষমতায়নের ক্ষেত্রে এখানেই আমরা প্রথমে দুর্বল, যে আমরা আসলেই পরাধীন, যে আমরা এখন পর্যন্ত সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারি নাই। আর একজন নারী তখনই ক্ষমতায়ন হয় যখন তার নিজের স্বাধীন বাক স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা, তার নিজের স্বাধীনতাগুলো সে বুঝতে পারে। তো ভোটের যে পরিবেশ আমরা দেখতে পাই, এখানে যে উৎসব, সেই উৎসবটা আরও মুখরিত হতো যদি নারীরা নিজের স্বইচ্ছায় ভোট দিতে পারত। আমি নারীদের উদ্দেশ্যে একটা কথাই আমি বলতে চাই যে আপনাদের এখনও সময় আছে, আপনারা সচেতন হন এবং নিজেদের ক্ষমতাটা নিজেরা বুঝতে শিখুন, নিজেদের ক্ষমতায়নকে নিজেরা উৎসব মুখর করুন, এবং নারী হিসাবে আপনার যে দাঁড়ানোর কথা, আত্মনির্ভরশীল হওয়ার কথা, সেখানে একটা শক্তি আপনি তৈরি করুন। কারণ নারীরা কখনোই আপনার নিজের শক্তি না আসা পর্যন্ত আপনার কখনোই তারা পরাধীনের মুক্ত হতে পারবে না। তো এই ভোটের জন্য যে উৎসবটা আমরা মনে করি যে নারীর ক্ষমতায়নটা, একজন উদ্যোক্তা হিসাবে যে আমি আমার নিজের আত্মনির্ভরশীল হয়েছি, সুতরাং আমার ভোটটি আমি নিজেই দেব, আমার স্বাধীনতায় আমি আমার নিজের ভোট দেব। তো সুতরাং সেখানে আমি কাউরির কথা শুনবো না বা কাউরির ভোট আমি দেওয়ার কথা মানব না। তো এখানে উদ্যোক্তা হিসেবে আপনার উচিত যে আপনি নিজেকে সচেতনভাবে চিন্তা ভাবনা করে সঠিক, নিরপেক্ষ এবং সুশাসন যিনি করবেন তাকেই ভোটটা দেওয়া উচিত। তো আপনার নারীরা সবসময় দুর্বল হয়ে থাকবে না, ইনশাল্লাহ একদিন না একদিন ক্ষমতায়িত হবেই। আর এই বিএনপি বা জামাত ইসলাম যে আসুক না কেন, নারীর ক্ষমতায়নের ব্যাপারে আমরা মনে করি যে আমরা যেভাবে জেগে উঠেছি সেভাবে আমরা সোচ্চার থাকব এবং নিজেদের ক্ষমতায়নটা নিজেরা ছিনিয়ে নিতে চেষ্টা করব। কারণ ক্ষমতা কেউ কাউকে দেয় না, ক্ষমতা আদায় করে নিতে হয়, নিজেকে অধিকারটা আদায় করে নিতে হয়। নিশ্চয়ই রোজেটি নাজনীন, আপনাকে ধন্যবাদ। আপনি থাকুন আমাদের সাথে, আমরা একটু বরিশালে যেতে চাই। উন্মেষ রায় আমাদের সাথে আছেন। বিরতির আগে আপনার কাছে যেমন একটি প্রশ্ন রেখেছিলাম, আসলে বেশিরভাগ শিক্ষার্থী বা নতুন ভোটার, প্রথম ভোটার, আপনাদের সেখানে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছে তাদের চোখে আসলে নির্বাচনের প্রতিফলনটা কেমন দেখছেন? এক আরেকটি বিষয়, শিক্ষা ক্ষেত্রে আসলে কেমন গুণগত পরিবর্তন চান? শিক্ষার্থীদের ভিতরে আগ্রহ প্রচুর, কারণ তারা 14-18 তাদের ভোট দেওয়ার যে আগ্রহের জায়গাটা তৈরি হয়নি। আর আমরা যদি খেয়াল করি, আমাদের মানে সরকারি পর্যায় থেকে বিশ্ববিদ্যালয়গুলো
ছুটি ঘোষণা করা হয়েছে। এই জন্য শিক্ষার্থীদের ভোট দেওয়ার একটা আগ্রহ আছে। আরেকটা আগ্রহ আছে এই কারণে যে এই যে গত আগস্ট যে আন্দোলন, সেই আন্দোলনের একটা মূল শক্তিই ছিল এই শিক্ষার্থীরা। সেই জায়গা থেকে তাদের প্রচণ্ড আগ্রহ আছে এবং তারা ইতিবাচক পরিবর্তন চায়, কিন্তু আবার হতাশার বিষয়ও আছে। তারা যখন এই আন্দোলনের পর নতুন বাংলাদেশের নতুন করে সাজানোর যখন স্বপ্ন দেখলো, কিন্তু কিছু কিছু জায়গায় গিয়ে তারা দেখলো আবার পুরনো বিষয়গুলো পুরনোভাবে আসছে। আর আমরা যদি দেখি আমাদের দেশ এই উপমহাদেশের অন্যান্য দেশের তুলনায় নারীদের যে শিক্ষা গ্রহণের হার একেবারে প্রাথমিক পর্যায় থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত এবং কর্মসংস্থানের ক্ষেত্রে তাদের অংশগ্রহণ অনেক বেশি। কিন্তু তারা নির্বাচনের সময় যখন তাদের কর্মসংস্থান নিয়ে, তাদের কাজের অধিকার নিয়ে যখন অনেক বিষয় শোনে, তখন হয়তোবা তাদের আগ্রহের জায়গাগুলো কম হয়ে যায়। সেই ক্ষেত্রে সেই জায়গা থেকে তারা অনেক সময় ভাবতে চায় যে এমন কোনো রাজনৈতিক দল আসুক যারা অন্তত তাদের যে শিক্ষার একেবারে অধিকার এখনও যেভাবে সুরক্ষিত আছে, কিংবা কর্মসংস্থানে অংশগ্রহণের যে সুযোগটা আছে সেই জায়গাটা যেন থাকে। আবার অনেকে একটা বড় অংশ মানুষের যখন একটা বড় পরিবর্তন করবার পর একটা বড় আশা তৈরি হয়, কিন্তু সেই আশা যখন ব্যর্থতায়ও পর্যবসিত হয়, একটা অংশ কিন্তু সেই হতাশার জায়গা থেকেও তারা অনেকে আবার তাদের সুযোগ থাকলেও আবার ভোট দিতে যেতে চাচ্ছে না। সেই অংশটা হয়তো বা কম, কিন্তু সেটা 15-20 বা মানে এর মধ্যেই থাকবে, 10 থেকে 20% এইরকম তরুণরা, কিন্তু এরকম তরুণরা আমাদের শিক্ষার্থীদের মধ্যে আছে, কারণ হতাশার জায়গাগুলো আছে। আর আমরা আসলে কি চাই? আমরা আসলে চাই আমাদের প্রাথমিক থেকে একেবারে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যে শিক্ষার জায়গাগুলো আছে, সেইখানে প্রথমত হচ্ছে শিক্ষার মানটা বাড়ানো। আমরা যদি খেয়াল করি যে আমাদের যে শিক্ষার মান সেটা কিন্তু তুলনামূলকভাবে বাড়ি নেয়। আমরা যখন দেখি আমাদের যে একেবারে বাংলাদেশের প্রথম শ্রেণীর যে চাকরি BCS, সেইখানেও আমরা দেখি যে প্রশ্ন করার ক্ষেত্রে বাংলা বানানে অনেক ভুল। তখন এইগুলো কিন্তু আসলে আমাদের কাছে কাম্য বলে মনে হয় না। যারাই নির্বাচিত হবেন তারা সেই জায়গাগুলো যেন রক্ষা করার চেষ্টা করেন। আর একটা বিষয়, কর্মসংস্থানের ক্ষেত্রে একটা শিক্ষার্থী সে রাষ্ট্রের নাগরিক, সে কোনো রাজনৈতিক দলের ভোট দিতে পারে, কিন্তু সে নাগরিক। সেই ক্ষেত্রে তার কর্মসংস্থানের ক্ষেত্রে নিশ্চয়ই তার কর্মসংস্থানটা নিশ্চিত করতে হবে। নিশ্চয়ই আপনি থাকুন আমাদের সাথে। আমরা একটু খুলনায় যেতে চাই। খুলনা থেকে আমাদের সাথে যুক্ত আছেন খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব মোহাম্মদ বাবুল হাওলাদার। মোহাম্মদ বাবুল হাওলাদার, আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই সেটি হচ্ছে 18 দিনের প্রচারণা শেষ হলো, আর কয়েক ঘন্টা কালকের পরেই কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সব কিছু মিলিয়ে সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? ভোটের উপযুক্ত পরিবেশ আছে কিনা? ধন্যবাদ আপনাকে। এখনো পর্যন্ত আমাদের কাছে যেটা মনে হচ্ছে, আমরা মাঝখানে 2-1টা দিন আমরা খুবই শঙ্কিত ছিলাম, কিন্তু এই যে আজকের 7:30টায় নির্বাচনী প্রচারণা শেষ হলো, তো এখনো পর্যন্ত আসলে আমাদের এখানকার যে প্রার্থীদের পারস্পরিক সহাবস্থান এবং তাদের কর্মী সমর্থকদের পারস্পরিক সহাবস্থান, সেটি যেমন একদিকে, অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা যেভাবে মাঠে রয়েছেন, তাতে আমরা এখনও পর্যন্ত আশাবাদী যে আমরা 12 তারিখের ভোট গ্রহণকালীন সময়টা আমরা যেটা প্রত্যাশা করছি, যে আমরা একটা বিশেষ পরিস্থিতির মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে এসেছি, এবং আমরা চাই যে সকল রাজনৈতিক দল, শুধু রাজনৈতিক দল ব্যক্তি না, তো এখানে ভোটারদের যে আমরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দীর্ঘদিন পরে এবং একটা উৎসবমুখর পরিবেশে তারা ভীতিহীন, তারা কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই তারা ভোট কেন্দ্রে যাবেন, এরকমটা এখনো পর্যন্ত আমাদের কাছে মনে হচ্ছে যে সেটি খুলনায় বিরাজ। অর্থাৎ উৎসবমুখর পরিবেশ বজায় আছে, ভোট বান্ধব পরিবেশটি সেখানে আছে। আমরা চাই সেটি শেষ পর্যন্ত টিকে থাকুক। ময়মনসিংহ থেকে যুক্ত হয়েছেন, আমাদের সাথে আছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর আবুল কালাম আজাদ। অধ্যাপক ডক্টর আবুল কালাম আজাদ, আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই, ময়মনসিংহ জেলা জুড়ে কেমন দেখছেন নির্বাচনী পরিবেশে? রাজনৈতিক দলগুলোর সহাবস্থান কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে এবং ডিবিসির সর্বস্তরের শ্রোতা ভাই বন্ধু এবং সমানার্থীদেরকে। আসলে দেখেন, ময়মনসিংহ বিভাগ যদি আমরা চিন্তা করি, তাহলে এখানে প্রায় 11টি সংসদীয় আপনার আসন আছে, এবং প্রত্যেকটা সংসদীয় আসনেই দেখা গেছে যে 11টার মধ্যে প্রায়
9টা সংসদীয় আসনে বিদ্রোহী প্রার্থী আছে। বিদ্রোহী প্রার্থী থাকার দরুন ভোটারদের যে উপস্থিতি বা ভোটারদের যে আপনার সরব আপনার প্রচারণা, এটা কিন্তু লক্ষণীয়। এবং এইখানে 1-2টি আসন ব্যতীত বাকি প্রত্যেকটা আসনেই আপনার প্রত্যেকটা দল এবং তাদের যে কর্মী সমর্থক বা যারা সমানোদ্যয়ী আছে তারা কিন্তু ঠিকমতো ভোটের যে প্রচারণা সেটা ঠিকভাবে চালিয়ে যাচ্ছে। এবং আমরা আশা করতেছি যে এই ময়মনসিংহ বিভাগের নির্বাচনের যে ভোটের টার্নওভার সেইটা মোরললেস 80%-এর দিকে চলে আসবে। কারণ এখন কিন্তু গতকাল ছিল নির্বাচনী সমাবেশের আপনার শেষ দিন, এবং প্রত্যেকটা আপনার সমাবেশে বা আপনার বিশেষ মিছিলে আপনার জনগণের যে স্বতঃস্ফূর্ত উপস্থিতি, সেইটা একটা সুস্পষ্ট বার্তা দেয় যে আসলেই সুন্দর, অবাধ, নিরপেক্ষ এবং উৎসবমুখর একটা নির্বাচনী আমেজ আগামী 12ই ফেব্রুয়ারি আমরা দেখতে পাচ্ছি। নিশ্চয়ই, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। নিশ্চয়ই পরবর্তী আপনার কাছে আমরা আবারও ফেরার চেষ্টা করবো। দর্শক আমরা এতক্ষণ কথা বলছিলাম, আমাদের সাথে ময়মনসিংহ, খুলনা, রাজশাহী থেকে অতিথিরা যুক্ত হয়েছিল। তাদের সাথে আমরা সেখানকার নানা ধরনের নির্বাচনী পরিবেশ এবং তাদের সেখানে যে মৌলিক সমস্যা সেগুলো নিয়ে কথা বলছিলাম। আমরা আলোচনা কিনবো, তার আগে উৎসবের ভোটের সময় হলো আরেকটি বিরতির সঙ্গে থাকুন, ফিরছি একটু পরে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন উৎসবের ভোটে। আমাদের সাথে অতিথিরা যুক্ত আছেন। আমরা বিরতির পর আবারও একটু বরিশালে যেতে চাই। উন্মেষ রায়, আপনার কাছে যে প্রশ্নটি এবার রাখতে চাই সেটি হচ্ছে যে নির্বাচনের আগে যারা জনপ্রতিনিধিত্ব করতে চায়, যারা প্রার্থী আছে, নানান কথার প্রতিশ্রুতি যায়, নানান প্রার্থীরা তাদের নানান কথা নিয়ে আসে, নানান স্বপ্ন দেখায়, কিন্তু বাস্তবে কথার কাজের সাথে একটা ফারাক আমরা দেখতে পাই। কেন, কি মনে হয় আপনার কাছে, কিভাবে বিশ্লেষণ করবেন বিষয়টি? আমাদের এখানে গণতন্ত্রের ইতিহাস যদি আমরা দেখি, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, আমরা যদি দেখি তাহলে ইউরোপের মতন মানে 300-400 বছর ধরে গণতন্ত্রের যে লড়াই সেটা নাই। আমরা একেবারে ইউরোপের হাত ধরে, ব্রিটিশ কলোনির হাত ধরে একটা গণতন্ত্রের জায়গায় এসেছি। আমাদের পারিবারিক পর্যায়েও সেই গণতন্ত্রের চর্চা নেই। এই কারণে আমাদের এখানে যারা জনপ্রতিনিধি হন তারা ভোটের আগে ভোট পাওয়ার জন্য, মানুষের কাছ থেকে ভোট নেওয়ার জন্য তারা অনেক কথা বলেন, কিন্তু তাদের সেই দায়বোধ থাকে না। কারণ আমাদের এখানে আমরা দেখি বিভিন্ন রাজনৈতিক দলের সময়, বিভিন্ন সময়ে একজন ব্যক্তি যখন দুর্নীতির অভিযোগ আসে তিনি পদত্যাগ করেন না। তিনি জানেন যে আমি যদি থাকি তাহলে আমার রাষ্ট্রের কাছে কিংবা আইনের কাছে আমার কোনো জবাবদিহিতার জায়গা নেই। এই কারণে খুব তারা মনে করেন যে ভোটের আগে আমি অবশ্যই ভালো ব্যবহার করব, এরপরে ভোটের পরে আমি আমার নিজের মতো করে চলবো। সেই ক্ষেত্রে তার যেমন দায়বোধের জায়গা আছে, জনতারও সেই জায়গা আছে। জনতা আসলে ভোটের পরে তাকে সেইভাবে আর চাপ দিতে পারে না। সেই ক্ষেত্রে মনে হয় যে কোনো ধরনের আইন করা উচিত, যার কারণ আমি যদি দুর্নীতির অভিযোগ আছে, কারণ আমি যদি অন্যায়ভাবে দুর্নীতিগ্রস্তভাবে যদি কাউকে চাকরি দেওয়ার অভিযোগ থাকে, সেই ক্ষেত্রে তার সংসদ পদের ক্ষেত্রে স্থগিত রেখে বিচারের আওতায় আনা, তদন্ত করা, এই রকম জায়গাগুলো যদি থাকতো, কিংবা দুর্নীতির অভিযোগ আসলেই তার সদস্যপদ খারিজ হয়ে যেতে পারে দুর্নীতি প্রমাণিত হলে, তাহলে সে জনগণের কাছে তার সেই অ্যাকাউন্টেবিলিটির জায়গা থাকতো। আমরা কিন্তু এই সারা পৃথিবীতে এপিস্টেল ফাইলসের কথা দেখি। এটা দেখার পরেও দেখছি পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন ব্যক্তিরা, রাজনৈতিক ব্যক্তিবর্গ থেকে শুরু করে সবাই কিন্তু অনেক জায়গা থেকে সরে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু আমাদের মধ্যে এই মানসিকতার জায়গা নেই। আমরা সমাজগতভাবে, রাজনৈতিকভাবে একটা অপরাধকে আমরা অধিকার হিসাবে এবং ক্ষমতা হিসাবে নেই। আমরা যদি কোড আনকোড বা শব্দটা বলি হ্যাডম, মানে অন্যায় আধিপত্যকে আমরা এই জায়গায় নেই, কিন্তু এইটার জন্য আইন দরকার, এবং সেই আইন যারা আইন প্রণয়ন করবে তাদের জন্য আরও বেশি করে দরকার। আমরা জানি আমাদের জাতীয় সংসদই হচ্ছে আইন প্রণয়নের জায়গা। আমরা যদি এই আইনের আওতায় আনতে পারি, কিংবা এই জবাবদিহিতার জায়গায় আনতে পারি, কিংবা আমরা যদি জনগণের সাথে সংলাপের জায়গায় আনতে পারি, আমরা যদি এই জনপ্রতিনিধিরা নির্বাচিত হবে তাদেরকে যদি আমরা রাষ্ট্রীয় আইনগতভাবে আমরা যদি বলতে পারি 1 মাস পর পর কিংবা 2 মাস পর পর জনগণের কাছে যাওয়া, এবং নির্বাচনের আগে যে ইশতেহারগুলো সেইগুলো সংরক্ষিত রাখা, এবং সেই সংরক্ষণের মধ্য দিয়ে নির্বাচনের পরে জনগণের কাছে প্রশ্নের উত্তরগুলো দেওয়া, এই জায়গাগুলো যদি হয় তাহলে অনেক ক্ষেত্রে হয়তোবা এই জনপ্রতিনিধিদের এই ধরনের মানসিকতা কিংবা এই যে প্রতিশ্রুতি না রাখার যে প্রবণতা সেটা কমতে পারে। সবচেয়ে বড় দরকার আইনের শাসন, তার চেয়ে আরও বেশি জনগণের কি বলা যায়,
মূল্যবোধ তথা যে অধিকার আদায়ের বা অধিকার রক্ষার যে সচেতনতা, এইটা দরকার। এটা যতদিন না হবে ততদিন আমাদের ক্ষমতার শুধু পরিবর্তন হবে। আমরা শুধু ওই প্রতিশ্রুতি শুনবো, কিন্তু প্রতিশ্রুতির বাস্তবায়ন আমরা দেখতে অর্থাৎ পাবো না। কথার কাজের সাথে এক্ষেত্রে একটা ফারাক থেকে যাবে। নিশ্চয়ই, ধন্যবাদ আপনাকে। আমরা রোজেটি নাজনীন, আপনার কাছে ফিরতে চাই। যে বিষয়টি বলছিলাম যে আসলে নানান প্রতিশ্রুতি নিয়ে গেছে প্রার্থীরা। জামাত বলছে নারীদের কর্মঘণ্টা 5 ঘন্টা করে দেওয়া হবে। ইসলামী আন্দোলন বলেছে এমন পরিবেশ তারা তৈরি করবে নারীদের সুবিধার্থে যাতে কাজ করতে না হয়। আবার বিএনপি নারীর ক্ষমতায়নের জন্য, নারী কর্মসংস্থানের জন্য বেশ কিছু তাদের ইশতেহারে বিভিন্ন প্রকল্প নিয়ে এসছে। সব কিছু মিলিয়ে একজন নারী উদ্যোক্তা হিসেবে, নারী নেত্রী হিসেবে তাদের এই রাজনৈতিক প্রতিশ্রুতিগুলোকে আপনি কিভাবে পর্যবেক্ষণ করবেন, কিভাবে বিশ্লেষণ করবেন? আপনার পর্যবেক্ষণ কি বলে? ধন্যবাদ। আসলে প্রত্যেকটা রাজনীতিবিদ তাদের ইশতেহারে অনেক কথা লেখে, কিন্তু যতগুলো কথা লেখে তার হয়তো দেখালো 3 তারা কাজ করতে পারে না। তো আমাদের নারীদের বিষয়ে যে কথাগুলো ওনারা ইশতেহারে দিয়েছেন বা দিচ্ছেন, সে কাজগুলো যে কতদূর গড়াবে সেটা আমিও পর্যবেক্ষণ করতে পারছি না। এই জন্য যে আমরা এই ইতিপূর্বে দেখেছি যারা এই সমস্ত ক্ষমতায় ছিল তারা এ পর্যন্ত নারীদের নিয়ে ভাবনা মুখে বলেছে, কিন্তু কাজে কোনো আমরা ফল পাইনি। তো সুতরাং আমরা এখনই অনুভব করতে পারি যে আসলে আমাদের ওই জায়গাগুলোকে, তাদের ইশতেহারের যে জায়গাগুলো আমাদের নিয়ে কথাবার্তাগুলো তারা যারা বলছে, ওয়াদা করছে, সেই জায়গাগুলো আমাদেরকে সচেতন হতে হবে এবং ভোটের পরে তাদের সাথে আমাদেরকেই যোগাযোগ করে আমাদের জায়গাগুলোকে পরিষ্কার করে নিতে হবে। কারণ ইশতেহারে তারা যে উল্লেখ করেন যে আমরা এই করব ওই করব, কিন্তু ভোটের পরে সেগুলো সম্পূর্ণ তারা ভুলে যান এবং তারা নতুন করে আবার নতুন ধরনের ইশতেহার তৈরি করেন। সুতরাং এখানে আমাদের বুঝতে হবে যে নারীরা চিরকালই সংগ্রামী, লড়াই এবং যুদ্ধের ভিতর দিয়ে তাদের স্বাধীনতা, তাদের ক্ষমতায়ন সবকিছু যুদ্ধের ভিতর দিয়ে করছে, লড়াইয়ের ভিতর দিয়ে করছে। সুতরাং এক্ষেত্রে বিএনপি জামাত কি বললো না বললো সেটা বড় কথা না, তবে নিজেদের ক্ষমতায়ন আমরা স্পষ্ট, আমার পর্যবেক্ষণ যে সম্পূর্ণই আমাদেরকে নিজেদেরকে সংগ্রাম করে আদায় করে নিতে হবে। কারণ আমি দেখেছি ওই যে রাতের অন্ধকারে আপনার টাকা দিয়ে যে ভোটটা কেনা হয়, এই টাকা দিয়ে ভোট কেনা ইশতেহারের সাথে কোনো সংযুক্ত থাকে না। আপনি যদি ইশতেহারে আমাদের বলে থাকেন যে আমি আমার ইশতেহারে এই থাকলো, তাহলে কিন্তু সেটা পালন করা সহজ হয়ে যায়। কিন্তু রাতের অন্ধকারে দেখবেন ভোটের সময় রাতের অন্ধকারে রাত 12টার পরে টাকার খেলা চলে। এই টাকার খেলা দিয়ে ভোট কিনলে নিলে তখন মনে করেন যে আর এই ইশতেহারের কোনো দাম থাকে না। তো সুতরাং আমরা ভোট কেনা বেচার কথা এই জন্যই বললাম যে আমরা যে ইশতেহারগুলো তাদের দেখি, তারা যে সুষ্ঠুভাবে, সৎভাবে এবং নিষ্ঠার সাথে ভালোবেসে দেশপ্রেমিক হয়ে যদি কাজগুলো করে, তাহলে পরে হয়তো আমরা সেই জায়গাগুলোতে যেতে পারি। কিন্তু আসলে তাদের মুখের কথাই বলা সার, মুখের কথাই তারা বলে হয়তো পার পেয়ে যান, কিন্তু তারা আসলে আমাদের জন্য কোনো কিছু ভাবেন না। এটা আমি আমার পর্যবেক্ষণ। কারণ আমি একজন অভিজ্ঞ সম্পন্ন মানুষ, আমার জীবনে অনেক কিছু অভিজ্ঞতা রয়েছে। সেই দীর্ঘ অভিজ্ঞতার আলোকে আপনি আপনার পর্যবেক্ষণে তুলে ধরেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আবার যেতে চাই খুলনায় মোহাম্মদ বাবুল হাওলাদার। আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই সেটি হচ্ছে, বিগত যে নির্বাচনগুলো, সেই নির্বাচনের সাথে এবারে যে নির্বাচন, বলা যায় একটা ভিন্ন প্রেক্ষাপটে নির্বাচন হচ্ছে, এবং পার্থক্যটা কতটুকু, কি মনে হচ্ছে, মানে জনপ্রত্যাশা জনরায়ের মাধ্যমে কতটা প্রতিফলিত হতে পারে? খুলনা থেকে আমাদের সাথে যুক্ত আছেন মোহাম্মদ বাবুল হাওলাদার, খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব। আপনার কাছে প্রশ্ন ছিল, সেটি হচ্ছে বিগত দিনে যে নির্বাচনগুলো ছিল, সেই বিগত দিনের নির্বাচনগুলো থেকে এবার একটা ভিন্ন প্রেক্ষাপটে নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে। আগামী নির্বাচনের মাধ্যমে জনগণের যে প্রত্যাশা, সেটি কতটা জনরায়ের মাধ্যমে প্রতিফলিত হবে বলে মনে করছেন? সম্ভবত কারিগরি ত্রুটির কারণে তিনি শুনতে পাচ্ছেন না। আমরা ময়মনসিংহ প্রতিনিধির কাছে যাচ্ছি, ডক্টর মোহাম্মদ আবুল কালাম আজাদ। একই প্রশ্ন আপনার কাছে রাখতে চাই যে ভিন্ন প্রেক্ষাপটে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এই নির্বাচনের মাধ্যমে যে জনপ্রত্যাশা, সেটি জনরায়ের মাধ্যমে কতটা প্রতিফলিত হবে? দেখেন, এই প্রেক্ষাপটে কথা বলার আগে আমি যদি চিন্তা করি, তাহলে 1975 সালে 7ই নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসলেন, আসার পরে আপনি দেখেন ওই সময়ে আপনার প্রায় 3 দিন দেশে কোনো সরকার ব্যবস্থা ছিল না, কোনো আইন শৃঙ্খলা, তারপরে আপনার কোনো কিছুরই ঠিকঠাক ছিল না। ঠিক
সিমিলারলি আপনি যদি 2024 সালের 5ই আগস্টের ঘটনা দেখেন, তাহলে 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত বাংলাদেশে কোনো ধরনের আপনার রাষ্ট্রীয় যে কাঠামো সেটা কিন্তু আপনার বলবৎ ছিল না। যার ধরুন ওই সময়ে মানুষের ভিতরে যে প্রত্যাশার চাপ ছিল, ঠিক 24-এ এসেও সেম প্রত্যাশার চাপ কিন্তু মানুষের ভিতরে আছে। তো ওই সময়ে একজন আপনার ভিশনারি লিডার সেই চাপটাকে উনি সবাইকে যেভাবে উন্নয়ন, তারপরে ঐক্যবদ্ধ করা, তারপরে 19 দফার মাধ্যমে সবাইকে সংগঠিত করে দেশটাকে যেভাবে আধুনিক, তারপর আপনার একটা আপনার উন্নত এবং মানবিক রাষ্ট্রে রূপ দিতে পেরেছিলেন, ঠিক সিমিলারলি 24-এর যে গণ অভ্যুত্থানের ফলে যে মানুষের যে প্রত্যাশাটা দেখেন, এখন কিন্তু মানুষের ভিতরে আপনি যদি এই মানুষগুলা কিন্তু আপনার সুস্থ স্বাভাবিক মানুষ, যে মানুষগুলা হওয়ার কথা ছিল গত 17 বছরের ভিতরে, কিন্তু এখন প্রত্যেকটা মানুষের চোখ, প্রত্যেকটা মানুষের মুখ, প্রত্যেকটা মানুষের কান কিন্তু খাড়া। কাজেই এবং এইগুলার পিছনে যে জিনিসটা কাজ করছে সেটা হলো যে একটা সামাজিক যে আমাদের যে নেটওয়ার্ক, এই নেটওয়ার্কটা কিন্তু খুবই স্ট্রং। কাজেই কোন আপনার দলের প্রধান বা কোন জোটের প্রধান কোন ধরনের বক্তব্য আপনার প্রতিনিয়ত আপনার বিভিন্ন জনসমাবেশ বা সমাবেশগুলোতে আপনার রাখছে, এইগুলো কিন্তু তারা আপনার ফটো কার্ড করে সামাজিক মাধ্যমে ছেড়ে দিচ্ছে। এবং বিশেষ করে খুবই যে লক্ষণীয় যে বিষয়গুলো সেইটাই, যেমন দেখেন গতকাল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান একটা কথা বলেন, সেই কথাটা কিন্তু আজকে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে আপনার দেখা গেছে দৃশ্যমান। কথাটা ছিল এরকম যে আপনারা 12 তারিখ যে নির্বাচনটা হতে যাচ্ছে সেই নির্বাচনে আপনারা ধানের শীষের দায়িত্ব নেবেন, আর 13 তারিখের পর থেকে আমার ধানের শীষের প্রতীক নিয়ে যে সমস্ত প্রার্থী পাশ করবে তাদের যে আপনার দায়বদ্ধতা, তাদের যে জবাবদিহিতা, তাদের যে আপনার অন্যান্য আপনাদের সাথে কানেক্টিভিটি হওয়ার ক্ষেত্রে যদি কোনো ধরনের ব্রেকেজ ঘটে সেইটার দায়িত্ব আমি নেব। তো এই যে ছোট্ট একটা কথা, কিন্তু বার্তা কিন্তু অনেক দূর, যে একজন প্রার্থীকে অবশ্যই দায়বদ্ধ হতে হবে তার ভোটারের কাছে, জবাবদিহি হইতে হবে তার জনগণের কাছে, দেশের কাছে, গণতান্ত্রিক যে কাঠামো তার কাছে। তার মানে কি, আপনার যদি নেতা এবং জনগণ এবং আর যে প্রার্থী যারা আছে তারা যদি ওয়েল কানেক্টেড হয়, বেসিক্যালি তখনই একটা রাষ্ট্রে যে আপনার যে চাওয়া পাওয়া, জনগণের যে চাওয়া পাওয়া, যখন দেখেন আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমার চাওয়া কি? আমার চাওয়া হলো আমি যে ইনকামটা করি সেই ইনকামের মধ্যে আমার যাতে ক্রয় ক্ষমতা লিমিট থাকে, আমার বাসায় যে আপনার 2 জন লেখাপড়া করে তাদের জন্য যে খরচটা, লেখাপড়ার খরচটা, সেটা যেন আমার সহনীয় মাত্রায় থাকে, আমার উপর ডিপেন্ডেন্ট যে আমার বাবা মা, তাদের জন্য আমি আমার সংসারের খরচ চালিয়ে কিছু অংশ আমি তাদেরকে যেন আমি আপনার দিতে পারি, আমি যেন আমার ছাত্র, তারপরে আমার যারা কলিগ আছে তাদের সাথে যাতে আমি একটা সহ অবস্থান করতে পারি। দেখেন গত 17 বছর বিশ্ববিদ্যালয় বলেন, নিশ্চয়ই সেই পরিবেশ নিশ্চয়ই গড়ে তুলতে হবে এবং আগামী নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি যারা আছে সেরকম একটি সহায়ক পরিবেশ তৈরি করার চেষ্টা করবেন। আমরা খুলনায় ফিরতে চাই। খুলনা থেকে আমাদের সাথে যুক্ত আছেন খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব মোহাম্মদ বাবুল হাওলাদার। মোহাম্মদ বাবুল হাওলাদার, আপনাকে যে প্রশ্ন আগামী নির্বাচনের মাধ্যমে যে প্রশ্নটি আগেও রাখতে চেয়েছিলাম, যে জনপ্রত্যাশা জনরায়ের মাধ্যমে কতটা প্রতিফলিত হতে পারে বলে মনে করছেন? না, আমরা তো প্রত্যাশা করতে চাই যে আমাদের জনপ্রত্যাশা পূরণ হবে, কিন্তু আমাদের যে কথা আমি বলছিলাম প্রথমে, যে আমরা একটা জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা এসেছি এবং জুলাই অভ্যুত্থান চলাকালীন বাংলাদেশের মানুষের মধ্যে যে স্বপ্ন ছিল যে দীর্ঘদিনের যে জঞ্জাল, সেই জঞ্জাল দূর হবে এবং অন্যরকম একটা স্বপ্নের বাংলাদেশ আমাদের সামনে প্রতিষ্ঠিত হবে, যেখানে মানুষ তার বৈষম্যহীন একটি সমাজ পাবেন, যেখানে মানুষ তার নির্দ্বিধায় তার মনের ভাব প্রকাশ করবেন ইত্যাদি নানান বিষয়। এবং এই যে বিচারহীনতার সংস্কৃতি, সেই একটা ন্যায় বিচার, সুবিচার প্রতিষ্ঠিত হবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, চাঁদামুক্ত, সন্ত্রাস মাদকমুক্ত একটি সমাজ পাবে। এবং সেই প্রত্যাশা তো জনগণের এখনও রয়েছে, যদিও সেই প্রত্যাশার জায়গাটা 5ই আগস্টের পরে আসলে মানুষের কাছে ছিল না, কারণ মানুষ যেটা দেখার জন্য বা নেওয়ার জন্য প্রস্তুত ছিল না আদৌ, সেই বিষয়গুলোকেও মানুষকে অবজার্ভ করতে হয়েছে। তো যাই হোক, আমার মনে হয় যে যদি রাজনীতিবিদরা এখানে আসলে পলিটিশিয়ানস যারা বা পলিটিক্যাল পার্টিস, তাদের শিক্ষা নেওয়ার প্রয়োজন আছে। যদি তারা শিক্ষা নিয়ে থাকেন অতীত থেকে, যে যদি সুষ্ঠুভাবে মানুষের প্রত্যাশার জায়গায় না থাকা যায় এবং জনগণ যদি
প্রকৃত অর্থে তাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে নেন, তাহলে আসলে কোনো শক্তি, কোনো রকমের আমরা যেটাকে বলি ম্যানিপুলেশন, অথবা যদি আমরা বলি যে নানান রকমের কলাকৌশল, আসলে কোনো কলাকৌশলই আসলে কাজে আসে না। তার কারণ হচ্ছে যে সেই শিক্ষাটা যদি ইতিহাস থেকে গ্রহণ করেন, কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমাদের পলিটিক্যাল পার্টিস, পলিটিশিয়ানস তারা আসলে ইতিহাস থেকে শিক্ষা নিতে চান না। তারা যখন ক্ষমতায় যান, ক্ষমতায় যাওয়ার পরে আসলে তারা অতীত ভুলে যান, ভুলে যে এবং তাদেরকে তাদের কর্মী বাহিনী বা বলা চলে যে এক ধরনের চাটুকর, এরা যেভাবে তাদেরকে ঘিরে রাখেন এবং তাদের প্রকৃত জনগণের যে প্রবলেম এবং জনগণের মধ্যে এই সরকার সম্পর্কে যে নানান রকমের যে ধারণা তৈরি হয় বা যে এক ধরনের ইন্টারপ্রিটেশন তৈরি হয়, সেই জিনিসটা তাদেরকে আসলে বুঝতে দেওয়া হয় না বা তারা বুঝতে চানও না। তবে আমরা প্রত্যাশা করতে চাই যে যে ত্যাগের বিনিময়ে, যে জীবন এবং রক্তের বিনিময়ে মানুষ এই জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি আমরা একটা সময়কে পেলাম এবং একটা নির্বাচন হচ্ছে, প্রায় বলা চলে যে একটি দল ব্যান, আমরা জানি তার বাইরে প্রায় সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচন হচ্ছে। এই নির্বাচনের মধ্য দিয়ে মানুষ বা জনগণের যে প্রত্যাশার জায়গা এবং যে প্রত্যাশার জায়গা থেকে তারা ভোট দিতে যাবেন, সেই প্রত্যাশা পূরণ হবে। যদি প্রত্যাশা পূরণ না হয়, তাহলে জনগণের যেমন ভোগান্তি, সাথে সাথে পলিটিশিয়ানস তাদেরকেও বিবেচনায় নিতে হবে, পলিটিক্যাল পার্টিস তাদেরকেও বিবেচনায় নিতে হবে যে অতীতের যে করুণ পরিণতি অনেকের হয়েছে, যারা জনগণকে ক্ষমতার উৎস হিসেবে বিবেচনায় নেননি, যারা জনগণকে তারা ক্ষমতা মনে করেছেন, তারা আসলে এটিকে দায়িত্ব মনে করেননি। দায়িত্ব মনে না করে তারা ক্ষমতার যেন তেন অপব্যবহার করেছেন। অপব্যবহারের কারণে মানুষকে ভোট দেওয়ার অধিকার না দেওয়ার কারণে, মানুষেরকে কথা বলার অধিকার হরণ করবার কারণে জনগণের যে অসন্তোষ এবং ছাত্র শ্রমিক জনতার যে অসন্তোষ, সেই অসন্তোষকে কিন্তু কোনো কিছু দিয়েই প্রতিহত করা সম্ভব হয় নাই। নিশ্চয়ই আমরা চাই সেসবের প্রতিফলন আগামী নির্বাচনের মাধ্যমে ঘরে উঠুক। 12 তারিখ যে নির্বাচনটি হবে, উন্মেষ রায়, আপনার কাছে সবশেষ এই প্রশ্নটি রাখতে চাই যে এবারে কিন্তু একটা বিশাল পার্ট হচ্ছে গণভোট, যেটাতে হ্যাঁ হলে জুলাই সনদের যে বাস্তবায়ন সেগুলো হবে। সেই জায়গায় আসলে কি মনে হচ্ছে আপনার কাছে, কতটা বাস্তবায়িত হতে পারে বলে মনে হচ্ছে জুলাই সনদ? যে আগ্রহ আছে এমন মনে হয় না। তাদের আগ্রহের জায়গা হচ্ছে নতুন কোনো শাসক আসলে, নতুন কোনো সরকার আসলে তাদের যে দ্রব্যমূল্য, তাদের নিরাপত্তা, সেইগুলো রক্ষিত হবে। আর সাধারণ মানুষ এত ডিপলি যে সংবিধানের যে বিভিন্ন ধারা উপধারা এইগুলো যে খুব ভাবে বিষয়গুলো এমন না। তারা ভাবে তাদের প্রাত্যহিক জীবনে, তারা সবসময় প্রত্যাশা করছে যে এইরকম একটা অন্তর্বর্তীকালীন সরকার না, আমরা একটা স্থায়ী সরকার চাই, তার মধ্য দিয়ে আমরা একটা স্থিতিশীল অর্থনৈতিক বাস্তবতা এবং সামাজিক বাস্তবতা আমরা নির্মাণ করতে পারবো। আর শিক্ষিত মানুষদের ভিতরে যদি দেখেন যে যারা হ্যাঁ ভোটের পক্ষে আছে, তার অনেকগুলো ক্লজে দেখা যাচ্ছে তারা সহমত, আবার অনেকগুলো ক্লজে তারা না। তো সেই ক্ষেত্রে একটা মিশ্র প্রতিক্রিয়া আছে। এই কারণে গণভোটের জায়গাগুলো যদি আরও বেশি আইডেন্টিফাইড করা যেত, আরও বেশি কনসাইজ করা যেত, তাহলে হয়তো বা শিক্ষিত মানুষের ভেতরেও এই বিষয়ে তার আগ্রহের জায়গাটা তৈরি হইতো। তো এই জন্যে আমাদের দরকার ছিল এইগুলো নিয়ে আরও বেশি সংলাপ আয়োজন করা, একেবারে গ্রাম পর্যায় থেকে শহর পর্যায় পর্যন্ত, নগর, মহল্লা, বাজার, এইখানে শুধু প্রচারণা না, আলাপ, এইগুলো করলে আমাদের কি হবে, আবার এইগুলো না করলে আমাদের কি হতে পারে, এই বিষয়গুলো নিয়ে যদি আমাদের সেই আলোচনা আসলে ছিল না। যতটা মানুষের আগ্রহ আছে, আমরা যদি বলি প্রধানমন্ত্রী নির্বাচনের, মন্ত্রী পরিষদ, নিশ্চয়ই অসংখ্য ধন্যবাদ উন্মেষ রায়, অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবুল কালাম আজাদ, অধ্যাপক রোজেটি নাজদিন এবং মোহাম্মদ বাবুল হাওলাদার আমাদের উৎসবের ভোটে এসে যুক্ত হয়ে আপনাদের মূল্যবান সময় এবং পর্যবেক্ষণ তুলে ধরার জন্য। দর্শক, এতক্ষণ আমরা আমাদের অতিথির সাথে কথা বলছিলাম। জানিয়ে রাখি, বিকেল 4টায় আমরা আবারও হাজির হব উৎসবের ভোট নিয়ে আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন, ডিবিসি নিউজের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।